সাউন্ড আসতেছে কি ক্যামেরাতে? আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা শুনতে পাচ্ছ কি না এবং পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা এটা একটু জানাও আমাকে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু জানাও যে আমাকে শুনতে পাচ্ছ কি না এবং দেখা যাচ্ছে কি না। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ক্লাসটা একটু তোমরা সবাই শেয়ার করো এবং বন্ধুদেরকে মেনশন দাও। পরিচিত বন্ধু যারা আছে সবাইকে মেনশন দাও। আমরা নিউটন বলবিদ্যার অলরেডি প্রথম ক্লাস করছি, সেই প্রথম ক্লাসে আমরা অনেকটা শেষ দিয়েছি। তারপরের অংশ থেকে আজকে আমরা শুরু করব। হ্যাঁ, তো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও এবং লাইভটা শেয়ার করো। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। দাঁড়াও আমি একটু লাইভটা শেয়ার করি, তারপর আমরা শুরু করতেছি। আমি নিজেও শেয়ার করছি, তোমরাও শেয়ার করো যাতে তোমাদের বন্ধু বান্ধব সবাই দেখতে পারে। তো সময় লাগছে। ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো দেখো, আজকে আমাদের নিউটন বলবিদ্যা লেকচার 2। তো গত দিনে আমরা যেখানে পড়ছিলাম তারপর থেকে আজকে আমরা কি করবো বলতো শুরু করব। তো আজকে আমরা প্রথমেই খুবই একটা ইন্টারেস্টিং একটা প্রবলেম নিয়ে কি করবো বলতো শুরু করব। বুঝতে পারছো? তো গত দিনে আমরা তোমাদেরকে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র পড়াইছিলাম। হ্যাঁ, তো নিউটনের প্রথম সূত্র কি ছিল, যে কোনো একটা বস্তুর উপর, ঠিক আছে, যদি বাহ্যিক বল ক্রিয়া না করে তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকে। এটা আমাদের নিউটনের প্রথম সূত্র ছিল। তাহলে বাহ্যিক বল ক্রিয়া করে না, এর অর্থ কি বলতো? এর অর্থ হলো তুমি বস্তুর উপর বল দেও নাই, এটা একটা কেস হতে পারে। আর একটা কেস কি হতে পারে, বস্তুর উপর অনেকগুলো বল কাজ করতেছে, সবগুলো বলের সমষ্টি কি হয়ে গেছে বলতো? শূন্য হয়ে গেছে। এরকম আমরা নিউটনের প্রথম সূত্র দেখছিলাম। ঠিক আছে, তারপর নিউটনের দ্বিতীয় সূত্রে কি পড়ছিলাম, যে কোন একটা বস্তুর যে ভরবেগের পরিবর্তন, তুমি যদি কি নাও বলতো, ভরবেগ পি নাও। দেখো, তুমি যদি কোনো একটা বস্তুর ভরবেগকে পি নাও, হ্যাঁ, এবং ভরবেগের পরিবর্তন যদি ডিএলপি হয়, তাহলে ভরবেগের পরিবর্তনের হার এটা ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক ছিল। এগুলো আমরা গত দিনে দেখছি। আশা করি তোমরা এগুলো খুব সুন্দরভাবে পড়ছো, হ্যাঁ, এবং বাসায় নোট করছো এগুলা। তো এখন খেয়াল করো, দেখো এইগুলোর উপর ভিত্তি করে আমরা এখন কি করব বলতো, এই ম্যাথ যেগুলো আছে গত দিনের লেকচারের উপর ভিত্তি করে আমরা এই ম্যাথগুলো সলভ করব। তো দেখো এখানে একটা তোমাকে ম্যাথ দিয়েছি আমি, পরিষ্কার দেখা যাচ্ছে আশা করি। এখানে বলে দিয়েছে তোমাকে 10 কেজি ভরের, এখানে একটা বস্তুর ভর তোমাকে বলে দিয়েছে, যে বস্তুর ভর m = 10 কেজি। কোন বস্তুর
ভর, এই তো এইখানে একটা m ভরের বস্তু তোমাকে ঝুলে দিয়েছে, এই বস্তুটার ভরটা হলো 10 কেজি। হ্যাঁ, তাহলে 10 কেজি ভরের একটা বস্তুতে F বলে টানাই, এই তো এইখানে একটা বল দিয়েছে তোমাকে, এই বলটা হলো F বল। এই F বলে টানাই বস্তুটি চিত্রের ন্যায় স্থির থাকে। তার মানে দেখো একটু বোঝো, আমি এরকম সুতার সাহায্যে একটা বস্তুকে, এখানে একটা বস্তু বাঁধছি, বস্তু বেঁধে ঝুলে দিয়েছি, দেওয়ার পরে আমি এই বস্তুর এই সুতোর মাঝখানে কোন একটা জায়গায় টেনে, এ দেখো এটা বস্তু ঝুলন্ত অবস্থায় ছিল, এরকম অবস্থায় ঝুলন্ত অবস্থায় ছিল, তারপর আমি কি করছি, এই যে সুতোর মাঝখানে একটা বল দিয়ে টেনে এরকম করে সুতাটাকে ধরে নিয়ে গেছি। তাহলে কি হবে দেখো তো, তুমি যখন বল দিয়ে সুতাটাকে টেনে নিয়ে যাবা তখন সুতাটা এদিকে একটু বাঁকা বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এই তো এই এফ বল দিয়ে আমি টেনে নিয়ে গেছি, সুতাটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে সুতাটা বাঁকা গেলে সুতাটা একটু এদিকে সরে যাবে, তখন এই বস্তুটার ভরটা নিচের দিকে, ভরের জন্য যে ওজন, সেই ওজনটা নিচের দিকে কাজ করবে। আর যেহেতু সুতা দ্বারা বেঁধে দিছো, তাহলে কি হয় বলো তো, সুতার একটা টান উপরের দিকে কাজ করে কিনা বলো, সুতার একটা টান ঝুলন বিন্দুর দিকে কাজ করে কিনা বলো। ভাইয়া কোশ্চেনটা ভালোভাবে দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনের উপরে, চিত্রের উপরে আমি আবার লিখে দিচ্ছি, সমস্যা নেই। দেখো তাহলে এই যে এম ভরের বস্তুটা ঝুলে দিছি, এই এম ভরের বস্তুটার ওজনটা যে ডাব্লু আছে সেটা সোজাসুজি নিচের দিকে কাজ করতেছে, আর এই যে সুতো একটা টান বল কাজ করবে, এই টান বলটা সোজাসুজি এই দিক বরাবর কি করবে বলতো, কাজ করবে। এবং এই যে সুতোটা আছে, এই সুতোটা এখানে একটা অনুভূমিক রেখা তোমাকে দিয়ে দিয়েছে, এই অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দেখো আমি পুরোটাই কোশ্চেনটা আবার লিখে দিলাম যদি দেখার সমস্যা হয়। তারপর তোমাকে বলছে যে নিচের কোন চিত্রটি উপরের একটি ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ, তার মানে এই ঘটনাটাকে এই নিচের কোন চিত্রটা সাপোর্ট করতেছে, এটা তোমার এখন দেখাইতে হবে। এখন তুমি খেয়াল করো, এই বস্তুটা কিন্তু এই জায়গায় স্থির অবস্থায় ছিল, এই জায়গায় কি আছে বলতো, স্থির অবস্থায় আছে। তার মানে তুমি যখন এই বস্তুটাকে ঝুলে দিছে, এই বস্তুটা না উপরের দিকে উঠতেছে না কোনো দিকে যাচ্ছে, টান দেওয়ার পরে বস্তুটা স্থির অবস্থায় এক জায়গায় আছে। তার মানে বস্তুটি কেমন আছে ভাই, বস্তুটি সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। তার মানে এই বস্তুটার উপর যে ওজন নিচের দিকে কাজ করতেছে, এফ এদিক বরাবর কাজ করতেছে, সুতার টান এদিক বরাবর কাজ করতেছে, সবগুলো মিলে একটা কি করছে বলতো, লব্ধি বল তৈরি করছে, যাদের সমষ্টি কি হয়ে গেছে বলতো, শূন্য হয়ে গেছে। বুঝতে পারছো? এখন তুমি খেয়াল করে দেখো এটা আমরা কিভাবে সলভ করব। তো তুমি দেখো, আমি যদি এখন একটা, এই যে এটা যদি এর সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমি যদি এখান থেকে এর উপর একটা লম্ব টেনে দেই, আশা করি এটা দেখা যাবে না, সাদা মনে হয় কালার দেখা যাচ্ছে না, দেখো দেখো, তাহলে দেখো আমি যদি এখান থেকে এর উপর একটা লম্ব টেনে দেই, তাহলে দেখো এটা যদি লম্ব হয় তাহলে এটা 90 ডিগ্রি, এটা দিয়ে দিচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণ কত ডিগ্রি হবে ভাই বলো তো, এই কোণের মানটুকু হবে 30 ডিগ্রি, এই কোণের মানটুকু হবে হলো 30 ডিগ্রি। আচ্ছা তাহলে এই দিক বরাবর টান কাজ করতেছে, এই টান এইটার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই টানের আমরা এই লম্ব দিকে একটা উপাংশ বের করে নিব, আর একটা কি বলতো, এই আনুভূমিক বরাবর একটা উপাংশ বের করে নিব। চলো উপাংশগুলো বের করে নেই। তাহলে এই টানের আমরা এই দিক বরাবর একটা উপাংশ নিব, আর এই লম্ব বরাবর একটা কি নিব বলতো, উপাংশ নিব। উপাংশগুলো কি কি হবে তোমরা আশা করি জানো, উপাংশ দুইটি কি কি হবে। তাহলে টানের এই দিক বরাবর উপাংশ, এই দিক বরাবর যে উপাংশ, এটা কি হবে, টি cos 30 ডিগ্রি, দেখো এই তো এটার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এই লম্বর সাথে তাহলে উপাংশটা কত হবে, এটা হবে টি sin 30 ডিগ্রি, টি sin 30 ডিগ্রি। এখন মনোযোগ দাও, যখন আমরা এই টি কে দুইটা উপাংশে ভাগ করে নিলাম, একটা টি cos 30 ডিগ্রি আর একটা টি sin 30 ডিগ্রি, তখন কিন্তু এই টানটা এখানে নেই, এই টানটা এখানে নেই, এই দিক বরাবর টি cos 30 ডিগ্রি, এই দিক বরাবর টি sin 30 ডিগ্রি, এই দিক বরাবর আমি যে বল দিচ্ছি সেই বল কাজ করতেছে, আর নিচের দিকে ওজন কাজ করতেছে। তার মানে আমি যদি এটাকে ওই ব্যবস্থাটাকে এইখানে নেই, ওই ব্যবস্থার এই দিক বরাবর কাজ করতেছে এফ, এই দিক বরাবর কাজ করতেছে টি cos 30 ডিগ্রি, এই দিক বরাবর কাজ করতেছে টি sin 30 ডিগ্রি, আর এই নিচের দিকে কাজ করতেছে বস্তুটার ওজন W is equal m into g, m এর মান বলে দিছে তোমাকে 10 কেজি, g is equal কি 9.8, গুণ করলে কত আসবে বলো জনগণ, বলো গুণ করলে কত আসবে, 98 নিউটন আসবে। এখন তুমি বলো, যেহেতু বস্তুটা এই জায়গায় কিভাবে আছে ভাই, বস্তুটা আছে সাম্যাবস্থায়, সাম্যা কি লিখলাম এগুলা, বাংলাও লিখতে পারি না, বাংলাও ভুলে গেছি, তাহলে বস্তুটা আছে কিভাবে বলো তো, সাম্যাবস্থায়,
তাহলে বস্তুটি যদি সাম্য অবস্থা থাকে তার মানে এই যে চারটা বল কাজ করতেছে, চারটা বলের সমষ্টি কি হয়ে যাবে বলতো? শূন্য হয়ে যাবে। তার মানে এইদিকে যে বল আর এইদিকে এই বল সমান, এই দিকের বল আর এই দিকের বল কি বলতো? সমান। এখান থেকে আমরা বলতে পারি এফ ইজিক্যাল হবে কত বলতো? টি সাইন 30 ডিগ্রি, আর ডাব্লু ইজিক্যাল হবে কত বলতো? টি কস 30 ডিগ্রি। এখন তুমি একটু মনোযোগ দাও, আমি এখান থেকে সারমর্মতে পরে আসতেছি, কোন চিত্রটা সঠিক হবে সেটাতে পরে আসতেছি। আগে একটা সুন্দর একটা জিনিস দেখে তোমাকে, দেখো। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ডাব্লু এই টি কস 30 ডিগ্রি বার করি তাহলে কত আসবে? দেখো ডাব্লু এর মান তো ভাই 98, টি এর মান আমি জানি না, কত টান বল দিচ্ছে জানি না। কস 30 ডিগ্রির মান কত? √3 ডিভাইডেড বাই কত বলো তো? 2। ক্যালকুলেটর যে কোথায়? একটু সময় দাও, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। ক্যালকুলেটর নিয়ে ক্লাসে দেয় নাই। ওমা, আছে ক্যালকুলেটর? দেখো আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি নাই। তো ফোনের ক্যালকুলেটরে আমি কাজ করি, হ্যাঁ। তাহলে দেখো এখান থেকে টি এর মান কত আসবে? টি ইকুয়াল কি আসবে? 98 2 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা যদি এখন কাজ করি 98 ইন্টু 2 ডিভাইডেড বাই কত বলো তো? √3। তার মানে কত আসে বলো? টি এর মান আসে হলো 113.16, 113.16। তারপর দেখো আমরা যদি টি এর মানটা এখানে বসায় দেই তাহলে আমরা এফ এর মানটাও পাবো 113.16 ইন্টু সাইন 30 ডিগ্রির মান কত বলো তো? হাফ। তাহলে এফ এর মান কত আসবে? দেখো এফ এর মান কত আসে বলো? 113.16 ডিভাইডেড বাই 2, তাহলে 56.58। ঠিক আছে, আমাদের দেখো এখানে যা যে বলগুলো কাজ করতেছে সেই বলগুলো বের করা শেষ। এই দিক বরাবর টান বল কাজ করতেছে, টান বলের মান 113.16। হ্যাঁ, এই দিক বরাবর এফ কাজ করতেছে, এফ এর মান হলো 56.58। আর নিচের দিকে কাজ করতেছে কি বলতো? ওজন, আর ওজনের মানটা কত বলতো? 98 নিউটন। এখন তুমি বলো, এখন যদি তোমাকে এই চিত্রগুলো বলে, আমি কিন্তু শর্টকাটে তোমাকে প্রথমেই বলে দিতে পারতাম, কিন্তু আমি শর্টকাটটা আগে শিখাচ্ছি না, আমি তোমাকে আগে শিখাচ্ছি কোর জিনিসটা কি। তোমাকে আগে ফিজিক্সের কোর জিনিসগুলো বুঝতে হবে যে কিভাবে কাজগুলো হচ্ছে, তারপর তুমি এমনিতে শর্টকাট থেকে চিত্রটা এমনিতে বলে দিতে পারবা। তাহলে এখন তুমি খেয়াল করো, দেখো তিনটা বল তোমাকে বলে দিয়েছে, একটা ডাব্লু, একটা এফ এই দিক বরাবর কাজ করতেছে, আর একটা ওজন এই দিক বরাবর কাজ করতেছে, আর এই দিক বরাবর একটা ছিল সেটা হলো টি। এই টি এর দুইটা উপাংশ আমরা এই দিক বরাবর নিয়ে নিয়েছি। তো তোমরা যারা ভেক্টর পড়ছো তারা জানো ভেক্টরকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় কিভাবে? মান এবং দিক অপরিবর্তিত রেখে কিন্তু স্থানান্তর করা যায়। তার আগে আমরা বলি, দেখো এখানে দেখো এই দিক বরাবর এফ কাজ করতেছে, এই দিক বরাবর ডাব্লু কাজ করতেছে। বলো তো এফ আর ডাব্লুর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এফ আর ডাব্লু এর লব্ধির যে বল তুমি পাবা সেটা যদি কি হয় বলো তো? এফ আর ডাব্লু এর লব্ধি যেটা পাবা সেটা যদি এই মাঝখান বরাবর কি করবে বলতো? কাজ করে, এবং এটা যদি এটার পরস্পর বিপরীত দিকে হয় তাহলে দেখো এইটা এই দুইটা বলে লব্ধি এইদিকে, এই দিক বরাবর টান, এই দুইটা কিন্তু পরস্পরকে প্রশমিত করে দেবে এবং বস্তুটি সাম্য অবস্থায় থাকবে, তাই তো? তার মানে তুমি দেখো তো এফ আর ডাব্লু এর লব্ধি টি হয় কিনা, এফ আর ডাব্লু এর লব্ধি টি হয় কিনা, এটা একটু বের করে দেখো তো। তাহলে আমরা দেখি যে এফ আর ডাব্লু এর লব্ধি টি এর সমান হয় কিনা। তাহলে আমরা যদি এখান থেকে টি বার করি, টি ইজ ইকুয়াল √ওভার কত আসবে বলো তো? এফ স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। তোমরা এতে এফ এর মান আর হচ্ছে এতে ডাব্লু যেটা আছে 98, এই দুইটা বসাও। তাহলে এফ এর মান 56.58 এর উপর স্কোয়ার আর ডাব্লু ইজ ইকুয়াল 98 এর উপর স্কোয়ার, বসায় √ওভার করো, করে দেখো 113.16 নিউটন চলে আসবে। তার মানে কি বলতো? এফ আর ডাব্লু এই দুটা লব্ধি করে আমরা টি এর মান পেলাম 113, এখানে টি এর মানটা আছে কত? 113.16। তার মানে অবশ্যই এই টি বলটা এফ আর ডাব্লু এর সমান। তাহলে সাম্য অবস্থা থাকে দুইটা শর্ত, সমান হতে হবে, দিক বিপরীত দিকে হতে হবে। তাহলে দিক বিপরীত দিকে মানে কি বলতো? এই যে এই দিক বরাবর আমাদের যে বলটা আমরা বার করলাম যে এফ আর ডাব্লু এর যে হচ্ছে আমাদের লব্ধি টি, এটার যে মান তো সমান দেখলাম, এখন এটা কি এর সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটা বার করতে পারলে তো তোমার কাজ শেষ, তার মানে সাম্য অবস্থায় থাকবে। তাহলে এফ আর ডাব্লু এর লব্ধি কি হবে বলতো? টি হবে, তাই তো? তাহলে তুমি কোনটা বের করে দেখো। তাহলে তুমি কার সঙ্গে কোণ ধরছো বলো তো? এফ এর সঙ্গে কোণ ধরছো। তাহলে এফ এর সঙ্গে যদি কোণ ধরো তাহলে থিটা ইজ ইকুয়াল কি হয়? ভেক্টরে পড়ে আসো tan ইনভার্স, যার সাথে কোণ থাকে তাকে আমরা নিচে কি রাখি বলো তো? একা একা রাখি।
একা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে কি বলতো সিঙ্গেল, তাকে আমরা সিঙ্গেল রেখে দিলাম। তাহলে যার সাথে কোণ নয় তার উপরে কি হবে বলতো সাইন 90 ডিগ্রি, আর নিচে তার কি হবে বলতো কস 90 ডিগ্রি। এখন তোমরা বলিও না যে ভাই সাইন 90 ডিগ্রি কস 90 ডিগ্রি কই থেকে আসলো জানি না। এইখানে যে কোণটা থাকে সাইনের আর কসের সঙ্গে যে কোণ থাকে এটা আসলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থাকে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, যে দুইটা ভেক্টর লব্ধি বার করবা সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তুমি কার কার লব্ধি নিচ্ছ ভাই? ডাব্লু এবং এফ এর লব্ধি নিচ্ছ। এই দুটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই জন্য আমরা এখানে কি করছি বলতো 90 ডিগ্রি বসাই দিছি। তাহলে ট্যান ইনভার্স কত চলে আসবে বলতো? উপরে আসবে কত বলতো ডাব্লু সাইন 90 ডিগ্রি মান 1 আর নিচে কস 90 ডিগ্রি মান 0, মানে এইটুকু পার্ট কি হয়ে যাবে 0 হয়ে যাবে, নিচে চলে আসবে কত বলতো এফ। তাহলে এখান থেকে যদি তুমি ট্যান ইনভার্স ডাব্লু ডিভাইডেড বাই এফ বার করো, ডাব্লু এর মান কত 98, ঠিক আছে, আর এফ এর মান কত 56.58। তুমি বের করে দেখো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রির মতো চলে আসবে। তার মানে এই যে লব্ধি যেটা আমরা বার করলাম এফ আর ডাব্লু, সেটা এ টান বলে সমান এবং দিকটা পরস্পর বিপরীত দিকে। তার মানে তার কি থাকবে বলতো সাম্য অবস্থায় থাকবে। মোরাল অফ দ্য হিস্টোরি কি ভাইয়া? মোরাল অফ দ্য হিস্টোরি হচ্ছে এফ এবং ডাব্লু এর লব্ধি হলো টি, এফ এবং ডাব্লু এর লব্ধি হলো টি। ক্যালকুলেশন করে আমরা দেখলাম এফ এবং ডাব্লু এর লব্ধি কি বলতো টি। এখন তোমরা ভেক্টরের যে ত্রিভুজ সূত্র শিখছো, ত্রিভুজ সূত্র কাকে বলে? যে দুইটা ভেক্টরের ত্রিভুজের হ্যাঁ যে কোনো দুইটা বাহু বরাবর একই ক্রমে যদি দুইটা ভেক্টরকে নির্দেশ করে তাহলে তৃতীয় বাহুটি তাদের বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করে। এটা ছিল ত্রিভুজ সূত্র। তাহলে তুমি এখন খেয়াল করো তো এফ এবং ডাব্লিউ এর লব্ধি, এফ এবং ডাব্লিউ এর লব্ধি হতে হবে টি। এই চারটার ভিতর কোন চিত্রকে সমর্থন করে? অবশ্যই এই চিত্রকে। দেখো এই চিত্রটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো এই দিক বরাবর আছে এফ, এই দিক বরাবর আছে হলো এফ, আর এই দিক বরাবর আছে কি বলতো ডাব্লু। তাহলে দেখো এই দুইটা বাহু একই ক্রমে এফ এর ডাব্লু কে নির্দেশ করতেছে, আর এই যে তৃতীয় বাহুটা আছে তাদের বিপরীত ক্রমে কি করতেছে বলতো আছে। তার মানে দুইটা ভেক্টর একই ক্রমে, যে বাহুটি বিপরীত ক্রমে থাকে সেটাই ওই একই ক্রমে দুইটা বাহুর লব্ধিকে নির্দেশ করে না। তার মানে আমাদের চিত্র কোনটা সঠিক? এটা সঠিক। বুঝতে পারছো কি পারো না বলো তো? ওয়ালাইকুম আসসালাম মুরতুজা খান। ঠিক আছে তোমরা বুঝতে পারছো কি পারো না বলো? এখানে যে চিত্র এ নাম্বারটা সঠিক হবে এটা বুঝতে পারছো কি পারো নাই? বুঝতে পারছো কি পারো নাই বলো তো? মরিয়ম 60 ডিগ্রি আসছে, 60 ডিগ্রি আসছে মানে 60 ডিগ্রি আসছে। ও হ্যাঁ হ্যাঁ ঠিক রাইট রাইট 60 ডিগ্রি তো আসবে, ওটা তো 60 ডিগ্রি আসবে রে, আমি ভুল বলছি, সরি সরি, ওটা তো 60 ডিগ্রি আসবে রে। কারণ কি দেখো তুমি এই দিক বরাবর কি নিছো বলো তো লব্ধি নিছো, ওখানে দেখা যাচ্ছে না জানো আমি এইখানে একটু এক্সট্রা করে লিখতেছি। দেখো তুমি এই তো এই দিক বরাবর কি নিছো বলো তো লব্ধি নিছো, তাহলে এই তো এই কোণ আর এই কোণ কিন্তু বিপরীত কোণ, অর্থাৎ এটা যেহেতু 30 ডিগ্রি এটাও কত ডিগ্রি হবে বলো তো 30 ডিগ্রি হবে, কিন্তু এটা কত ডিগ্রি হবে বলো তো 60 ডিগ্রি হবে। আমরা তো এটাই বার করছি। হ্যাঁ মরিয়ম ঠিক বলছো, তুমি ঠিক বলছো, আমি ভুলছিলাম। এটা কত কত ডিগ্রি আসবে? 60 ডিগ্রি আসবে। হ্যাঁ এটা অবশ্যই কত ডিগ্রি আসবে বলো তো 60 ডিগ্রি আসবে। হ্যাঁ 60 ডিগ্রি আসবে। তাহলে তো এটা যদি 60 ডিগ্রি আসে তাহলে এটা কত ডিগ্রি আসবে? 30 ডিগ্রি। তার মানে তো এটা আর এটা তো সেম ভাবে আছে, এই দুটো কি আছে বলতো বিপরীত, পরস্পরের কি বলতো বিপরীত। এটাই তো আমরা কি করবো বলতো বের করব। হ্যাঁ ঠিক মরিয়ম বলছে রিপিট করেন। আচ্ছা ঠিক আছে আমি আবার বলতেছি। দেখো এইখানে একটা সুতো ছিল, সুতার সাহায্যে একটা এম ভরের বা 10 কেজি ভরের একটা বস্তুকে তুমি বেঁধে দিছো, তারপরে সুতার মাঝখানে একটা বল দিয়ে এরকম করে টেনে সাম্য অবস্থায় রেখে দিছো। তার মানে এখানে আমি একটা সুতার সাহায্যে একটা বস্তুকে বেঁধে দিছিলাম, তাকে এদিক বরাবর এফ বল প্রয়োগ করে তাকে এভাবে টেনে নিয়ে গিয়ে আমরা কি করছি বলতো সাম্য অবস্থায় রেখে দিছি। এখানে তাহলে কয়টা বল কাজ করতেছে? আমরা এদিক বরাবর এফ বল কাজ করতেছে, এদিক বরাবর ডাব্লু কাজ করতেছে, আর সুতার টান ছিল এইদিকে, সুতার টান ছিল এইদিক বরাবর। তাহলে এই যে সুতার টান যেটা আছে এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে নিছি, একটা আনুভূমিক উপাংশ আর একটা কি বলতো উলম্ব উপাংশ। তা তোমাকে আনুভূমিক কোণটা দিয়ে দেয় নাই, তোমাকে এই কোণ দিয়ে দিছে চিত্রে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় ভাই, এটা যদি আমরা লম্বটা নিয়ে এর উপর এটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণ কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। তাহলে এই কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে টি এর এই দিক বরাবর উপাংশ কত হবে? টি cos 30 ডিগ্রি, আর এই দিক বরাবর উপাংশ কত হবে? টি sin 30 ডিগ্রি। তাহলে আমরা এই দিক বরাবর যে একটা বল ছিল এই একটা বলকে দুইটা উপাংশে ভাগ করে নিলাম, ভাগ করে আমরা দেখলাম যে এই যে বিন্দুটা আছে এই বিন্দুর উপর চারটা বল এখন কাজ করতেছে। এই দিক বরাবর টি cos 30 ডিগ্রি, এই দিক বরাবর টি sin 30 ডিগ্রি, এই দিক বরাবর এফ, আর এই দিক বরাবর কি বলতো ডাব্লু। সেটাকে আমরা এইখানে নিয়ে গেছি, এখানে সাধারণ সূত্র দিছি যে টি cos থিটা টি sin থিটা এই দিক বরাবর ছিল এফ, আর এই দিক বরাবর কি বলতো ডাব্লু।
আর এই টিটা কি ছিল, এই যে দুইটা উপাংশ বার করছি এই দুইটা উপাংশের সমষ্টি এই টি, এই টি থেকে তো এই দুটো উপাংশ বার করছি, তাই তো। এখন সাম্য অবস্থায় থাকা মানে কি, এই টি cos 30 ডিগ্রি আর ডাব্লু সমান, আর এই টি sin 30 ডিগ্রি আর এফ কি বলতো সমান। তাহলে আমরা এই সমান ধরে আমরা টি এর মান হিসাব করছি এবং এফ এর মান হিসাব করছি। তাহলে আমাদের হাতে তিনটা মানে পাইছি। আমরা কি পাইছি বলতো, ডাব্লু পাইছি, তারপর এফ পাইছি, তারপর টি পাইছি। এখন আমরা দেখি কোন দুইটা বলের লব্ধি অন্য একটার সমান হয়। তা আমরা হিসাব করে দেখলাম যে এই ডাব্লু এবং এফ এর এই দুটা পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করতেছে। তাহলে দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করলে তাদের লব্ধির সূত্রে কি হয়, রুট ওভার প্রথম ভেক্টরের উপর স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের উপর কি বলতো স্কয়ার করে আমরা দেখলাম যে এই দুটা যে লব্ধি আসে, এই লব্ধিটা আসে কত বলতো 113.16 নিউটন, যেটা এই টান বলের সমান। তার মানে অবশ্যই টান বলটা এফ এবং ডাব্লু এর কি বলতো মানের সমান, তার মানে লব্ধি নির্দেশ করবে। এখন লব্ধি নির্দেশ করে দুইটা শর্ত, একটা মান সমান হতে হবে আর একটা দিক বিপরীত দিকটা কি থাকতে হবে বলতো বিপরীত দিকে থাকতে হবে। লব্ধি হওয়ার শর্ত না, মানে সাম্য অবস্থায় থাকার শর্ত, মান সমান হতে হবে, দিক বিপরীত দিকে থাকতে হবে। তাহলে এই দুইটা বলে লব্ধি যেটা আমরা পেলাম, এফ আর ডাব্লু যেটা লব্ধি পেলাম, এটার আমরা দেখলাম মান সমান, এ টান বলের সমান আসে। এখন কত হলো, দিক কি পরস্পর বিপরীত দিকে হয়? দিকটা পরস্পর বিপরীত দিকে কখন হবে বলতো, আমরা জানি যে এইটা একটা যদি কি হয় বলতো সরলরেখা থাকে, এই দিক বরাবর যদি একটা সরলরেখা থাকে, হ্যাঁ সরলরেখা ধরো ছেদবিন্দু, এবং এখানে যদি এই দিক বরাবর আরেকটা সরলরেখা থাকে, তাহলে এইটার মধ্যবর্তী কোণ যেটা হবে, এটার মধ্যবর্তী কোণ যদি সেটা হয় মানে বিপরীত কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে এই রেখা এবং এই রেখা পরস্পর কি হবে বলতো বিপরীত দিকে হবে। তার মানে আমরা এখন এই যে আমরা যে লব্ধিটা পাইলাম টি, সেটা এখন দেখবো এফ অথবা ডাব্লু যে কোনটার সাথে হোক সমস্যা নেই, কোন কত ডিগ্রি উৎপন্ন করে। তাহলে আমরা এফ এর কোণটা বার করলাম যে এফ এর সঙ্গে এই যে লব্ধি বলটা আছে সেটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এফ এর সঙ্গে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাই, তাহলে ডাব্লুর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে অবশ্যই এই যে টি, এইখানে আমরা যে টান বলটা দেওয়া আছে এই টান বল এবং এফ এবং ডাব্লু এর যে কি বলতো লব্ধি, সেটা অবশ্যই পরস্পরের মান সমান, দিক বিপরীত। তাহলে কি আছে বলতো, টান বলটাই এফ এবং ডাব্লু এর লব্ধি, টান বলটাই এফ এবং ডাব্লু এর কি বলতো লব্ধি। তাহলে যদি টান বলটা এফ এবং ডাব্লু এর লব্ধি হয়, তাহলে এই ত্রিভুজের ভেক্টর ত্রিভুজ সূত্র আমি আশা করি তোমাদের জানা আছে। তাহলে এই ত্রিভুজ সূত্র দেখো তো কোনটা ওই জিনিসটাকে সমর্থন করতেছে যে এফ এবং ডাব্লু এর লব্ধি কি হবে, টান হবে, এটা নির্দেশ করতেছে। কারণ ত্রিভুজ সূত্র থেকে জানি যে দুটো একই ক্রমে থাকে, 3 নাম্বারটা তাদের বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করে। তাহলে এই দুটো একই ক্রমে আছে, টান বলটা তাদের বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করতেছে। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। ক্লিয়ার, ঠিক আছে। এখন চলো আমরা পরের ম্যাথটা কি করি বলতো, সলভ করি। পরের ম্যাথটা কি আছে দেখো, পরেও আমি এরকম আরেকটা ম্যাথ দিয়ে দিয়েছি, এরকম আরো একটা ম্যাথ দিয়ে দিয়েছি পরেও। তাহলে এখন তুমি খেয়াল করো, দেখো এইখানে চিত্রটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে? হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে। দেখো এইখানে 40 কেজি ভরের একটা বস্তু তোমাকে দিয়ে দিয়েছে, এই ভরের এম ইজিক্যাল কত কেজি বলো তো, 40 কেজি। এম ইজিক্যাল 40 কেজি। তাহলে 40 কেজি ভরের একটা বস্তু তোমাকে দিয়েছে, হ্যাঁ, এবং এই বস্তুটাকে এইখানে একটা কি আছে বলতো কপিকলের সাহায্যে কি দিয়েছে বলতো ঝুলে দিয়েছে, এই দিক বরাবর ঝুলে দিয়েছে। তার মানে এই বস্তুটার যে ওজন, এই ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। আর এই বস্তুটাকে যেহেতু একটা সুতার সাহায্যে কি করছে বলতো বেঁধে দিছে, তাহলে এই সুতার ঝুলান বিন্দুর দিকে সুতার একটা টান কাজ করবে। এখন তুমি মনোযোগ দাও, এই যে বস্তুটাকে কিন্তু এই সুতার সাহায্যে কি করছে বলতো ঝুলে দিয়েছে। তার মানে এই যে সুতা আছে এই দুইটা সুতা কিন্তু একই সুতা। আর আমরা গত লেকচারে বলছিলাম যে একই সুতার টান কি হয় ভাই, একই হয়। যদি সুতা একই হয় তাহলে ওই সুতাটা দুইটা বস্তুকে একই টান দেবে। তাহলে এই সুতাটা এই বস্তুকে এই দিকে যদি টি টান দেয়, তাহলে এই টানটাও কি হবে বলতো টি হবে। কিন্তু আমরা কিন্তু এই টানটাকে টি ধরলাম, আমাদের কিন্তু এখানে দিয়েই দিয়েছে যে এই যে সুতা আছে এই সুতাটার টান এই দিক বরাবর হচ্ছে T2, তাহলে এই সুতার টান এই দিক বরাবর T2, তাহলে এই টানটাও কত হবে ভাই, T2 হবে। কারণ এই সুতা একই, কিন্তু এটা কাজ করবে ঝুলন বিন্দুর দিকে, এই টানটাও কাজ করবে কোন দিকে, এর ঝুলন বিন্দুর দিকে। এবং এইখানে আরেকটা সুতার সাহায্যে এখানে একটা তোমার দেয়াল রাখছে, এই দেয়ালের সঙ্গে এইখানে আরেকটা সুতার সাহায্যে কি করছে বলতো বেঁধে দিছে। বেঁধে দিয়ে এখানে আরেকটা কি রাখছে, রিং রাখছে, এই রিং রাখছে।
এই রিং এর সাথে এই সুতাকে যুক্ত করছে, এই সুতাকে যুক্ত করছে, নিচের দিকে সুতাকেও কি করছে বলতো যুক্ত করে এখানে আরেকটা ভরের বস্তু যুক্ত করে দিছে। এই বস্তুটার যে ওজন, এই বস্তুটার যে ওজন, সেই ওজনটা নিচের দিকে কাজ করতেছে ডাব্লু। এই তো বলে দিছে ডাব্লু কি বলতো নিচের দিকে কাজ করতেছে। হ্যাঁ, তাহলে উদ্দীপকটা তো ক্লিয়ার, উদ্দীপকটা তো ক্লিয়ার যে এখানে একটা আমরা 40 কেজি ভরের বস্তু ঝুলাই দিছি এই একই সুতার সাহায্যে। এখানে কিন্তু কপিকল ছিল, এই তো এরকম করে সুতা নিয়ে যায় কপিকলের উপর দিয়ে এরকম করে একটা বস্তুকে আমি ঝুলে দিয়েছি। তাহলে এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করতেছে, তাহলে এই সুতার যে টান সেটা উপরের দিকে কাজ করবে। তাহলে এই সুতা এবং এই সুতা যেহেতু সেম সুতা, এই সুতার টান যেহেতু T2 তোমাকে বলেই দিয়েছে, তাহলে এটাও তোমাকে কি ধরে নিতে হবে, T2ই ধরে নিতে হবে। ঠিক আছে, এখন তোমাকে প্রশ্ন করছে কি বলতো, T1 T2 এবং W কি করে বলতো নির্ণয় করো। T1 T2 এবং W নির্ণয় করো। এবং এই যে ব্যবস্থাটা আছে, এই ব্যবস্থা কিন্তু সাম্য অবস্থায় আছে। এই ব্যবস্থা কি অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। তার মানে এই ব্যবস্থাটা নিচের দিকেও গতিশীল হচ্ছে না, উপরের দিকেও গতিশীল হচ্ছে না, সাম্য অবস্থায় আছে। এখন তুমি খেয়াল করো, এই ব্যবস্থা যদি সাম্য অবস্থায় থাকে, তার মানে এটা নিচের দিকেও যাচ্ছে না, উপরের দিকে উঠতেছে না। তার মানে এই বস্তুটা যে ওজন নিচের দিকে কাজ করতেছে, সেই ওজনের সমান একটা টান উপরের দিকে কাজ করতেছে কিনা বলো। আমার সঙ্গে একমত কিনা যে এর যে ওজন যেটা আছে, ওই ওজনটা আর উপরের দিকে যে T2 কাজ করতেছে, এই দুটো পরস্পর কি হবে বলো তো সমান হবে, কারণ সাম্য অবস্থায় আছে। তার মানে আমরা এখান থেকে এটা বলতেই পারি যে ভাইয়া T2 ইজ ইকুয়াল W। আর W এর মান কত হবে, এই যে বস্তুটার ওজন, এটাকে W2 ধরে নাও, যেহেতু এখানে W একটা আছে, এটাকে কি ধরে নাও বলো তো W2 ধরে নাও। তাহলে আমরা একে W2 নাম দিলাম। W2 সমান কত হবে, ওই বস্তুর ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। ওই বস্তুর ভর কত দিছে রে ভাই 40, অভিকর্ষ ত্বরণ কত রে ভাই 9.8। তাহলে 40 ইনটু 9.8 করে কত আসে, 40 ইনটু 9.8 করে কত আসে, তাহলে 40 ইনটু 9.8 392। কত আসে দেখো 392। তাহলে এটা আমাদের আসলে কি বলতো এই সুতার টান। আচ্ছা, এই T2 যেহেতু 392, তাহলে এই T2 কত হবে বলতো 392 হবে কিনা। হ্যাঁ, ওই T2 কত হবে বলতো 392 হবে। এখন তুমি ধরো এইটুকু তোমার কাছে নাই, এইটুকু তোমাকে দিয়ে দিছে জাস্ট T2 বের করে নেওয়ার জন্য, এইটুকু তোমাকে দিছে T2 বের করে নেওয়ার জন্য। তাহলে ধরো এখন এইটুকু নাই, আমরা এখন এইটুকু দিয়ে এই T2 এর মান বের করছি। এখন আমাদের ব্যবস্থা হলো এরকম যে এখানে কি আছে বলতো, এই দিক বরাবর T2 কাজ করতেছে, এই W এখানে একটা আছে, আর এই দিক বরাবর আর একটা জিনিস আছে, সেটা কি বলতো T1, সেটা হলো T1। বুঝতে পারছো। এবং যে এই যে ব্যবস্থাটা আছে, এই ব্যবস্থাটা এই T2টা আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি, দেখো এখানে দিয়ে দিয়েছে, হয়তোবা চিত্রতে স্পষ্ট হয় নাই, 30 ডিগ্রি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন তোমরা বলো তোমরা এখন এটা ক্যালকুলেশন করতে পারবা কি না। ঠিক আগের কনসেপ্ট ইউজ করে আমরা কি করব বলো তো এটা বের করব। সুন্দর, 392। ধন্যবাদ তানবীর আহমেদ। হ্যাঁ, আবুল কালাম, জাকিয়া বিনতে আবুল কালাম, জাকিয়া বিনতে আবুল কালাম, সরি আমি গত দিনে আব্দুল কালাম পড়ছিলাম। হ্যাঁ, তারপর হলো মরিয়ম 392। হ্যাঁ 392 আসে। দেখো এখন তাহলে এই যে T2টা আছে, আমরা এখন কি করব, এই T2 এর উপাংশে কি করে নিব বলতো বিভক্ত করে নিব। T2 যেহেতু আমরা জানি T2 এর দুইটা উপাংশ আমরা কি করে নিব বলতো বিভক্ত করে নিব। এটা এই দিক বরাবর আছে, কোণ দিয়ে দিয়েছে, হিন্স তোমাকে অঙ্কে দিয়ে দিয়েছে। তাহলে T2 কে তাকে এখন কি করব বলতো দুইটা উপাংশে বিভক্ত করো। চলো আমরা বিভক্ত করি। তাহলে T2 এর এই দিক বরাবর যে উপাংশ হবে সেটা কত হবে বলো, সেটা কত হবে T2 cos 30 ডিগ্রি। আর উপরের দিকে যে উপাংশটা হবে সেটা কত হবে বলো, উপরের দিকে যে আমরা উপাংশ নেই সেটা কত হবে, সেটা হবে T2 sin 30 ডিগ্রি। তাহলে যখন আমরা T2 কে নিছি তখন আমরা T2 কে আর রাখবো না, T2 কে উপাংশে বিভাজিত করে নিছি, T2 কে ক্যান্সেল আউট করে দিলাম। এখন এই সিস্টেমটা সাম্য অবস্থায় আছে মানে কি রে ভাই, সবগুলোই কি বলতো সমান। আমরা এখান থেকে আমরা বলতে পারি T2 sin 30 ডিগ্রি আর এই W টা সমান। তাহলে এখান থেকে তুমি বলো তো W কত আসবে, T2 এর মান তুমি জানো 392, sin 30 ডিগ্রির মান কত বলো তো হাফ। তাহলে কত আসবে বলো, ভাগ করো, 2 1 কে 2, হাতে 1 থাকলো, 1 আর 19, 9 দুগুণে কত হয় 18, 6 দুগুণে 12। তাহলে W চলে আসলো। আরেকটা কত হবে বলো, T2 cos 30 ডিগ্রি ইকুয়াল কত আসবে T1। তাহলে এখান থেকে T1 সমান কত আসবে, T2 হলো 392, cos 30 ডিগ্রির মান √3 ডিভাইডেড বাই 2। তাহলে T1 এর মান কত আসবে 196 √3। তাহলে দেখো তোমাকে বার করতে বলছে কি
T1 T2 এবং W নির্ণয় করো। T1 T2 এবং W নির্ণয় করো। তো W তো কোন W? এই তো এই Wটা তোমাকে কি করতে বলছো? নির্ণয় করতে বলছে। তাহলে W তো তুমি এখান থেকে বার করছো 196, T2 ও বার করছো 196 সরি T1, আর T2 এখান থেকে বার করা আছে কত বলো তো? 392। বের করা শেষ। বোঝা গেল কি গেল না? বলো, বোঝা কি গেল? বোঝা কি গেল? বলো, বোঝা কি গেল? আনসার দাও, বোঝা কি গেল? হ্যাঁ, সুন্দর। তাহলে দেখো, যদি এটা বুঝতে পারো তাহলে এইটা তোমাদের জন্য কি বলতো? হাউস ওয়াইফ। এটা তোমাদের জন্য কি? হাউস ওয়াইফ। ঠিক আছে, মানে হোমওয়ার্ক। যদি আগেরটা বুঝতে পারো তাহলে এটা তোমাদের জন্য হাউস ওয়াইফ। হাউস ওয়াইফকে সুন্দর করে বাসাই করবা এবং কমেন্টে জানাই দিবা যে ভাই আমি এটা করছি। সুন্দর করে ছবি তুলবা, ছবি তুলে দিয়ে খাবা। এই কমেন্টে আমার যে ভিডিও থাকবে এই ভিডিওর নিচে কমেন্টে তোমরা এটা করে এটার উত্তর আমাকে দিবা। আমি পরে দেখে বলবো যে তোমাদের অ্যান্সার ঠিক হয়েছে কি না। এটা তোমাদের হাউস ওয়াইফ। ওকে, এখন চলো আমরা একটা ইন্টারেস্টিং টপিক পড়ালেখা করবো, সেটা হলো যুক্ত বস্তুর ত্বরণ। যুক্ত বস্তুর ত্বরণ। তাহলে কেমন যুক্ত বস্তু? দেখো, ধরো আমি তোমাকে এইরকম একটা কি দিয়েছি বলো তো? বক্স দিয়েছি। কি দিয়েছি? বক্স দিয়েছি। একটা বক্স নেই, সুন্দর দেখে একটা বক্স নেই। ওকে, এখানে একটা বক্স, এখানে আর একটা বক্স, এইখানে আর একটা বক্স। এই তো তিনটা বক্স আমরা কি করছি বলতো? নিলাম, একটার পর একটা নিলাম। ওকে, তারপর এই যে তিনটা বল আছে, এই তিনটা বলকে আমরা একটা আর একটা দড়ির সাথে কি করলাম বলতো? বেঁধে দিলাম। কার সঙ্গে বেঁধে দিলাম? দড়ির সঙ্গে বেঁধে দিলাম। এই তো এটা একটা দড়ি, এটা আর একটা দড়ি, এই দিক বরাবর আর একটা দড়ি। তো আমি তো দুষ্ট ছেলে, আমি তো মনে করো দড়ির সাথে বেঁধে দিয়ে একে সুন্দর করে রাখবো না। আমি একে সুন্দর করে দড়ির সাথে বেঁধে তো রাখবো না। আমি এখন কি করব? এর সঙ্গে খেলবো। এর সঙ্গে কি করব? খেলবো। খেলবো মানে একে আমি এখন ওয়েব বলে এই দিক বরাবর টানবো। তিনটা বস্তুকে বেঁধে দিছি, বেঁধে দিয়ে আমি এখন এরকম করে টানে টানে খেলতেছি। বেরিং খেলি নাই ছোটবেলাতে, বেরিং খেলতেছি। এই গাড়ি বেরিং, গাড়ি বানাতাম, একটা বেরিং এর সঙ্গে আর একটা বেরিং বন্ধুকে যুক্ত করে দিতাম, যুক্ত করে তাদেরকে টানতাম, কত শক্তি আছে পরীক্ষা করতাম। তাহলে ধরো এটা M1 ভরের একটা বস্তু, এটা M2 ভরের আর একটা বস্তু, কই গেল? আর এটা M3 ভরের আর একটা বস্তু। তাহলে তিনটা বস্তুকে আমরা একটার সাথে আরেকটা বেঁধে এফ বলে এই দিক বরাবর টানতেছি। আচ্ছা, যখন তুমি এই বস্তুটাকে এই দিক বরাবর এফ বলে টানবা, তুমি এই দিক বরাবর টান বল দিছো, ঠিক আছে। ট্রেন দেখছো না? ট্রেনের বগি দেখছো না? এটা ধরো সামনের বগি, তার পিছনের বগি, এটা তার পিছনের বগি। তাহলে একটা ট্রেন যখন গতিশীল হয় তখন এই বগি কি পুরো থাকে যে তুমি এই বগির উপর বল দিছো তাহলে ওই বগি চলে যাও, এই বগি বসে থাকো, তাহলে কি হয়? হয় না। তাহলে এই বগির উপর একটা কি দেয় বলো তো? বল দেয়। তাহলে এই বলটা কোথা থেকে আসবে? এই যে বগিটা আছে এই বগিটা এই সুতার মাধ্যমে এই বগি একটা কি দিবে বলো তো? টান বল দিবে। তাহলে এই টান বলটাকে আমরা কি ধরলাম বলো তো? T1 ধরলাম। কি বললাম? এই বগিটা এই যে বস্তুকে এই দিকে একটা টান বল দিবে। তার মানে এই বস্তুটা ধরো এখান থেকে বেঁধে দিছি, তার বাধার বিন্দুর দিকে তো টান বল কাজ করে। তাহলে এই বস্তু থেকে একে টান বল দিচ্ছে, এই বস্তু কি বসে থাকবে না? সেও একে এই দিক বরাবর একটা টান বল দিবে, এই দিক বরাবর আর একটা টান বল দিবে। বলো তো এই টান বলের মান কত হবে? একটু কমেন্ট পড়ি। এই টান বলের মান কত হবে? জায়েন তোটা, আসসালামু আলাইকুম ভাইয়া। সরল দোলকের শক্তি নিত্যতা টপিকটা পরীক্ষাতে কমন পড়ে পেয়েছিলাম কলেজে, আপনি বুঝিয়ে দিয়েছিলেন, ধন্যবাদ ভাইয়া। সরল দোলকের কিন্তু আমি জাস্ট কেস 1 করাইছি তোমাদেরকে, যে যদি কোনটা দিয়ে দিছিলাম, কোন দেওয়ারটা মনে হয় করাইছিলাম সম্ভবত। এখন সাম্য অবস্থা থেকে দূরত্বটা দেওয়ার এখনো করাই নাই আমি তোমাদেরকে, বুঝছো? তাহলে আমি তাহলে যেহেতু হ্যাঁ সরল দোলক এটা খুবই গুরুত্বপূর্ণ, সরল দোলকের এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কেস 2টাও তাহলে তোমাদের জন্য আপলোড দিয়ে দিব, ঠিক আছে? জায়ন্তটা ধন্যবাদ ভাইয়া। ওকে, এখন দেখো MST মরিয়ম বলছে T1। হ্যাঁ, এটাও কি হবে বলো তো? T1 হবে। কেন T1 হবে? এই দুটা কিন্তু একই সুতা ভাইয়া, এই বস্তু আর এই বস্তু আমরা একই সুতার সাহায্যে বেঁধে দিয়েছি। তাহলে সুতা যেহেতু একই, এইটা তাহলে একই টান কাজ করবে। এখন আসো এই জায়গায়, আসো এই জায়গায় যখন আসবা
তখন আবার এই বগি তো এই বগিকে একটা কি দেবে, টান বল দেবে একইভাবে। এই বগি তো পরে থাকবে না, এই বগি আর সঙ্গে যাবে, তার মানে এই বগিটা এই বগিকে একটা এই দিক বরাবর টান বল দেবে। সেই টান বলটাকে আমরা ধরলাম T2। এই সুতা আর এই সুতা কিন্তু সেম না, এটা আলাদা সুতা, এটা আলাদা সুতা। আর এই দিক বরাবর আরেকটা কি দাও বলতো, ঠিক বিপরীত দিকে আর একটা টান বল কাজ করবে, এটাকে আমরা কি বলবো বলতো, T2 বলবো। একে এই দিক বরাবর T1 দেবে, আবার একে এই দিক বরাবর T1 বল দিবে, সেটা আমরা দেখলাম। ওকে, এটা আমাদের কি বলতো, উদ্দীপক। ঠিক আছে, এখন এরকম জিনিস থেকে কি বলতে বলে তোমাকে, এখন তুমি কমন সেন্স দিয়ে ভাবো। একটা ট্রেন যখন গতিশীল হয়, এই ট্রেনের সামনের বগিটা যে ত্বরণ নিয়ে সামনের দিকে গতিশীল হয়, পিছনের বগিটাও একই ত্বরণ নিয়ে সামনের দিকে গতিশীল হয় না? এটাও কি হবে বলতো, সামনের দিকে কিন্তু একই ত্বরণেই গতিশীল হবে। এমন না যে সামনের বগিতে আমি ফোর্স দিচ্ছি যার জন্য সামনের বগিটা বেশি ত্বরণ নিয়ে যাবে, পিছনের বগিগুলো কম ত্বরণ নিয়ে যাবে। নো, এমনটা হয় না। যার যেহেতু একই সাথে যুক্ত বস্তুগুলো যুক্ত আছে, সামনেরটা যে ত্বরণ নিয়ে গতিশীল হয়, পিছনের গুলো সেম ত্বরণ নিয়ে গতিশীল হয়। তার মানে এই যে পুরো সিস্টেম আছে, এই পুরো সিস্টেমের কমন ত্বরণ, ঠিক আছে, কমন ত্বরণ এ, পুরো সিস্টেমটা এ ত্বরণ নিয়ে সামনের দিকে কি বলতো, গতিশীল। এখন তুমি খেয়াল করো, তাহলে যদি তোমাকে আমি অঙ্কে বলে দেই, ধরো এই যে বস্তুটা আছে, এই বস্তুটার আমি এই দিক বরাবর 10 নিউটন অথবা আরো একটু বেশি দিলাম, ধরো 200 নিউটন বলে সামনের দিকে আমি টানতেছি। এই যে এই বস্তু আছে, এই বস্তুর ভর ধরো 10 কেজি, এই বস্তুর ভর ধরো কত বলতো, 20 কেজি, হ্যাঁ, এই বস্তুর ভর ধরো 15 কেজি। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি, এই সিস্টেমটার কমন ত্বরণের মান কত, কমন ত্বরণের মানটা কত? আমরা বলের সূত্র থেকে কি জানি রে ভাই, বলের সূত্র থেকে আমরা জানি যে কোন বস্তুর উপর প্রযুক্ত মোট বল ওই বস্তুর কি বলতো, ভর, এবং ওই বস্তুর ত্বরণের গুণফলের সমান। এফ ইকুয়াল কি বলতো, এম ইন্টু এ। যেহেতু ভেক্টর রাশি, আমরা ভেক্টর চিহ্ন উপরে দিতে পারি যে এফ ভেক্টর ইজ ইকুয়াল এম ইন্টু এ ভেক্টর। ঠিক আছে, তাহলে এখন তুমি খেয়াল করো, এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের পুরোটার উপর কিন্তু ফোর্স কত নিউটন দিচ্ছি, 200 নিউটন। সামনের বগিতে যে ইঞ্জিনটা থাকে, ওই ইঞ্জিনটা যে বলে সামনের দিকে টানে, পিছনের ইঞ্জিনগুলো কিন্তু একই বল নিয়ে কি বলতো, প্রযুক্ত হয়। মানে সামনের ইঞ্জিনটাই কিন্তু তোমাকে প্রযুক্ত বল দিচ্ছে। একই বল আমি বলি নাই, সরি, একই বল বলা ঠিক হবে না, কারণ সামনের বগিতে যে বলটা দিচ্ছেও এটাই কিন্তু এই বস্তুর উপর প্রযুক্ত বল। সামনের বগি কিন্তু বল দেয়, তুমি কি পিছনের বগি থেকে টানাও নাকি তাকে, আবার সামনের বগি তো বল দেয়। তাহলে সামনের থেকে যে বলে টানতিছে, এই পুরো সিস্টেমের উপর প্রযুক্ত বলটা কি বলতো, ওইটাই। এটা হলো পুরো সিস্টেমের উপর প্রযুক্ত বল। এই বলের জন্য এটা কি বলতো, সামনের দিকে গতিশীল হবে। এখন পুরো সিস্টেমের ভর কত, এখানে আছে 10 কেজি, এখানে 20 কেজি, এখানে 15 কেজি, পুরো সিস্টেমের ভর হচ্ছে 45 কেজি। তাহলে এটা একটা পুরো সিস্টেম যার উপর বল হচ্ছে 200 নিউটন এবং ভর হচ্ছে 45 কেজি। তাহলে ত্বরণ কত হবে রে ভাই, তাহলে ত্বরণ এ ইকুয়াল কত হবে, এফ ডিভাইডেড বাই এম। আমরা যদি মানটা জাস্ট হিসাব করি, তাহলে এফ এর মান কত নিউটন বলে দিচ্ছি তোমাকে বলো তো, 200। আর এমটা কত হবে, এম কিন্তু ভাই এই তিনটা বস্তুর ভরের যোগফলের সমান হবে, m1 প্লাস m2 প্লাস কি আসবে বলো তো, m3 আসবে। তার মানে এর মান কত হবে, 200 ডিভাইডেড বাই 45, 200 ডিভাইডেড বাই 45, যেটা আছে ওটাই অ্যান্সার। 200 ডিভাইডেড বাই কত বলতো, 45। এটা আমাদের কি বলতো, সিস্টেমের কমন ত্বরণ। বুঝছো, পুরো সিস্টেম সেম ত্বরণ নিয়ে সামনের দিকে কি হবে বলতো, গতিশীল হবে। তাহলে এরকম করে তোমাকে ত্বরণটা বের করতে বলে। এবং আরো একটা জিনিস বলে যে এই যে টান, সুতার যে টান T1 এবং T2, এই T1 এবং T2 হট, মানে T1 কত এবং এই T2 এর মান কত, এই দুইটা কি করবো বলতো, বের করো। এখন মনোযোগ দাও, আমি একটু বেসিক থেকে তাহলে তোমাদেরকে করাই, শর্টকাটেও করা যায়। দেখো, বেসিক থেকে আমি তোমাদেরকে একটু কি বলতো এটা বুঝাই। দেখো, এই যে বস্তুটা আছে, আমি যদি এই তিনটা বস্তুকে আলাদা আলাদা ভাবে এখন এখানে ড্র করি, এখানে প্রথম বস্তু, এখানে আমরা দ্বিতীয় বস্তু নিলাম, এখানে আমরা কি নিলাম বলতো, তৃতীয় বস্তু নিলাম। এখন এই বস্তুগুলোতে কিভাবে বলগুলো প্রযুক্ত হচ্ছে দেখো, আমি এই প্রথম যে বস্তু আছে একে আমি এই দিক বরাবর এফ বল দিয়েছিলাম, বস্তুটার ভর ছিল m1, এই বস্তুর উপর এই দিক বরাবর একটা টান বল কাজ করতেছিল T1। এই তো দেখো, এই দিক বরাবর এফ বল দিচ্ছ, এই দিক বরাবর একটা কিন্তু T1 বল কাজ করছে। আবার এই বস্তুটার দিকে যদি তাকাও, এই 2 নম্বর বস্তুর দিকে যদি তাকাও, এই বস্তুর এই দিকে একটা T1 বল কাজ করতেছে, আর এই দিক বরাবর আরেকটা বল কাজ করতেছে কি বলতো, T2। তার মানে এই দিক বরাবর একটা বল কাজ করতেছে T1, এই দিক বরাবর আরেকটা বল কাজ করতেছে, এটা কি বলতো, T2। যদি আমি 3 নম্বর বস্তুর দিকে তাকাই, এই 3 নম্বর বস্তুর দিকে কেবলমাত্র এই দিক বরাবর T2 বল কাজ করতেছে, T2 টানটা কাজ করতেছে। ঠিক কিনা দেখো তো, এই 3 নম্বর বস্তু কিন্তু এদিকে কেউ বাধা দিচ্ছে না। এখানে তুমি ধরে নাও ঘর্ষণ
এবং বায়ুর বাধা কোনো কিছু নেই, ঘর্ষণ এবং বায়ুর বাধা কোনো কিছু নেই। তাহলে দেখো তো প্রথম বস্তুর উপর এদিক বরাবর এফ, এদিক বরাবর টি1, দ্বিতীয় বস্তুর উপর এদিকে টি1, এইদিকে টি2, তৃতীয় বস্তুর উপর এদিক বরাবর টি2 বল প্রযুক্ত হচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এখন তুমি খেয়াল করো, দেখো আমরা যদি এখন এখানে লব্ধি বলেরটা হিসাব করি, যে এই দিক বরাবর এফ বল কাজ করতেছে, এই দিক বরাবর টি1 বল কাজ করতেছে, কিন্তু বস্তুটি একটি নিট ত্বরণ নিয়ে সামনের দিকে গতিশীল। ভাইয়া কত ত্বরণ নিয়ে সামনের দিকে গতিশীল? এ ত্বরণ নিয়ে সামনের দিকে গতিশীল। তার মানে এই দুইটা বলের ক্রিয়ায় নতুন একটা বল পাবো। তাহলে সেই নতুন বল কি হবে? সামেশন অফ এফ ইজ ইকুয়াল কত হবে? কোন বস্তুর উপর বল? এমন বস্তুর উপর বল। এমন বস্তুর কি বলতো? ত্বরণ। তাহলে ওই বস্তুর উপর নিট বল কত? এই দিক বরাবর কাজ করতেছে এফ বল, এই দিক বরাবর কাজ করতেছে টি1 বল। তাহলে এফ মাইনাস টি1 ইজ ইকুয়াল কত বলতো? এম1 ইন্টু কত বলতো? এ। এম1 ইন্টু এ। শিকন আহমেদ কিং সেরা ক্লাস করতেছি, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, ক্লাস কর, ক্লাস কর, একটু শিক্ষিত হ বেটা, ক্লাস কর, ক্লাস কর। শিকন বন্ধু ধন্যবাদ, ক্লাস কর। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু এটা ধরো 1 নম্বর সমীকরণ, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তারপর দেখো এই যে এই ব্যবস্থার উপর যদি আসি, তাহলে এই ব্যবস্থার কি হবে? এই ব্যবস্থার হলো ভর হলো m2, এই ব্যবস্থাও সামনের দিকে এই দিক বরাবর কিন্তু এ ত্বরণে গতিশীল। ত্বরণের দিকগুলো খেয়াল করো, ত্বরণ কিন্তু এই দিক বরাবর গতিশীল, এটাও এই দিকে, এটাও কি হবে? নিট ত্বরণটা এই দিক বরাবর হবে। তার মানে এখানে যদি আমরা সামেশন অফ এফ বার করি, m সমান কত হবে? m2 ইনটু কত বলতো? a। তাহলে সামেশন অফ এফ ইজ ইকুয়াল কত হবে? এই দিক বরাবর টি1, কারণ বস্তুটি এই দিকে গতিশীল, তাহলে বড় কে রে ভাই? টি1 বড়, কমন সেন্স। টি1 মাইনাস টি2 ইজ ইকুয়াল কত হবে? m2 ইনটু কত আসবে বলতো? a। এটা কি করলাম বলতো? 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তারপর 3 নম্বর সমীকরণ, 3 নম্বর বস্তুর উপর আমরা কি করি বলতো? কাজ করি। তাহলে 3 নম্বর বস্তুর উপর একটাই টান কাজ করতেছে, যার কারণে বস্তুটি এদিক বরাবর গতিশীল। তার মানে আমরা এখান থেকে ওই একটাই লিখবো, যে টি2 ইজ ইকুয়াল কত বলতো? m3 ইনটু কত আসলো বলতো? a। তাহলে তুমি দেখো এখান থেকে কিন্তু অলরেডি তুমি টি2 পায় গেছো। কিভাবে ভাই? টি2 ইজ ইকুয়াল কত হবে? m3 ইনটু a। এর মান কত রে ভাই? তুমি যদি এখান থেকে m এর মান না বসায় দেখতে, তাহলে কত হতো? a ইজ ইকুয়াল কত আসতো? f ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3, রাইট? a কত আসতো ভাই? f ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে আমি যদি এর জায়গায় এটা বসায় দেই, যে a এর কত হবে? f ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস কত বলতো? m3। তাহলে এখান থেকে আমরা কি পেলাম বলতো? টি2 পাইলাম। টি2 পেয়ে গেছি আমরা। কারণ কি দেখো কিভাবে পাইছো? তোমাকে এফ এর মান বলে দেবে, যে আমি একটা এরকম সিস্টেমের এদিকে এত নিউটন বল দিচ্ছি এবং এই সিস্টেমে এত 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 ভরের বস্তু যুক্ত আছে। তাহলে এখান থেকে টি2 এর মান হিসাব করো। তাহলে তুমি তিনটা ভরের বস্তুরই যদি ভর জানো, বলের মানও যদি জানো, এই ক্যালকুলেশন করে তুমি টি2 বার করতে পারবে কিনা বলো? শর্টকাট আমি একটু পরে আসতেছি। যদি টি2 তুমি জানা থাকে, এই টি2 এর মানটা নিয়ে এসে এখানে সুন্দর করে বসায় দাও, তাহলে তুমি কি পাবো বলতো? টি1 পাওয়া যাবা। তাহলে এখান থেকে টি1 কত পাবো বলতো? টি1 ইজ ইকুয়াল m2 ইন্টু a প্লাস কত আসবে বলতো? টি2 আসবে। তাহলে m2 ইন্টু a, m2 মানে কি বলতো? m2, a মানে কত ভাই? a মানে কত? a মানে তো এই। তাহলে এখান থেকে m2 এর জায়গায় কি বসাবো? f ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। আর টি2 এর জায়গায় কত বসাবো বলো? m3 ইন্টু f, m3 ইন্টু f ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3, m1 প্লাস m2 প্লাস m3। এই দুটা যদি এখন কি করো বলো তো? সুন্দর করে লসাগু করো। সুন্দর করে লসাগু করতে হবে। সুন্দর করে লসাগু করলে নিচে লসাগু কত আসবে ভাই? m1 প্লাস m2 প্লাস m3 আর উপরে m2 প্লাস m3 ইন্টু f। একবারে করলাম। হ্যাঁ, তোমরা অনেক বড় হয়ে গেছো, তোমরা অনেক বড় হয়ে গেছো। m2 প্লাস m3 ইন্টু কত আসলো বলতো? f। তাহলে এটা আমরা কি পেলাম ভাই? এটা সমান পাইলাম আমরা কত বলতো? t1। এটা সমান আমরা পাইলাম কত? t1। এটা সমান আমরা পাইলাম কত? t1। এখন বক্স করতেছি, এই বক্সগুলো দিকে তাকাও। এটা একটা বক্স, এটা আর একটা বক্স। হ্যাঁ, কি করলাম? সপ্তম ট্রয় নগরী তো ধ্বংস করে ফেলাইলাম। মূর্খ ছেলে তো আমি। ঠিক আছে, সব ফিরে আসছে। তাহলে খেয়াল করে দেখো, আর এখানে যে আমরা এটা পাইছিলাম, এটা আমি আরেকবার লিখে দিচ্ছি দেখো, কারণ এই তিনটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট। আমি একবার থিওরি বোঝাই দিচ্ছি। a ইজ ইকুয়াল কত? f ডিভাইডেড বাই m1
প্লাস m2 প্লাস m3। এই যে তিনটা সমীকরণ যে প্রমাণ করলাম, কারো কি বুঝতে কোনো কিছু সমস্যা হয়েছে? বলো তো, কারো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? এখন কত হলো ভাই, শর্টকাট শিখান। দেখো এদিকে মনোযোগ দাও। যদি এরকম সিস্টেমের কমন ত্বরণ যদি বার করতে বলে, তুমি দেখবা টোটাল কত বল দিছে, ওই বলকে টোটাল যে ভরগুলো আছে তাকে তারা ভাগ করে দিবা। এফ ইজিক্যাল কি এম এ, তাহলে এ ইজিক্যাল কত হবে, এফ ডিভাইডেড বাই এম, টোটাল বল ডিভাইডেড বাই কি বলতো, টোটাল ভর। এখন যদি টি1 বার করতে বলে, যখন টি1টা বার করতে বলবে তখন তুমি এই টি1 এর ডান পাশে কি আছে বাদ দিয়ে দিবা। যখন তোমাকে টি1 বার করতে বলবে তখন এই টি1 এর ডান পাশে কি আছে সবকিছু তুমি বাদ দিয়ে দিবা। তাহলে টি1 এর ডান পাশে সবকিছু বাদ, বাম পাশে কে কে আছে রে ভাই,